অর্থ সম্পদ, যৌবন আর বাহ্যিক সৌন্দর্য কখনোই চিরস্থায়ী নয়। কিন্তু আমাদের এই তৎকালীন সমাজ এই ক্ষণস্থায়ী রূপ যৌবনকেই সবকিছু মনে করে। তাদের কাছে বরাবরই কালো মেয়ে আর গরিব ছেলেরা অবহেলে লালিত হয়। কালো মেয়েদেরকে নিয়ে এই সমাজ গল্প আর নীতিকথা বললেও কালো মেয়েদেরকে কেউই বিয়ে করতে চায় না। শুধু তাই না, সমাজে কোনো মেয়ের শারীরিক গঠন সৌন্দর্যময় না হলেও সে মেয়ে লাঞ্ছিত হয় তার সকল অবস্থানে। মেয়েটি না পারে নিজের জীবনটা সুন্দর করে উপভোগ করতে, আর না পারে এই জীবনে মন খুলে কারোর সাথে সম্পর্ক করে স্বপ্ন দেখতে। প্রচণ্ড দুঃখ কষ্ট আর অসহায়তার মধ্যে কাটিয়ে নিতে হয় জীবন নামের এই ভয়ানক অধ্যায়ে। সত্যি বলতে, তাদের এই জীবনটা কিভাবে উপভোগ করা উচিত, এর ঠিক সঠিক এবং সুন্দর উত্তর নিয়ে হাজির হয়েছি আজকের এই 36-24-36 মুভিটিতে। মুভিটি আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। এই প্রথম কোনো মুভি আমাদের সমাজকে এত সুন্দর করে একটা মেসেজ দিয়ে গেল, যা ছিল কল্পনারও বাইরে। তাই অনুরোধ রইল মুভিটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল গল্পে। সিনেমার শুরুতেই আমরা এক বিয়ে বাড়ির অনুষ্ঠান দেখতে পাই। এই মেয়েটার নাম আমিরা, আজ তার বিয়ে। কিন্তু সে বিয়ের দিন দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছে। আর তার ফ্যামিলির সবাই তাকে দরজা খুলতে বলে, কিন্তু সে কোনো মতেই দরজা খুলে না। আর তাই পলাশ ছায়রাকে কল করে আর তাড়াতাড়ি এই অনুষ্ঠানে আসতে বলে। এই সায়রা আর পলাশ বিভিন্ন বিয়ের ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে। সায়রা এখানে এসে এই অবস্থা দেখে আমিরার ফোনে একটা মেসেজ করে, আর সাথে সাথে আমিরা দরজা খুলে বেরিয়ে আসে। দরজা খোলার পর সবাই আমিরের কাছে জানতে চায় কি হয়েছে, কেন সে এমন করছে, সে কি বিয়েতে রাজি নয়। আমিরা তখন জানায় সেই বিয়েতে রাজি, তবে তার কাছে এই লেহেঙ্গা পরলে মোটা মোটা লাগে, তাই সে কান্না করছে। তো যাই হোক, এরপর আসা যাক সায়রার কাছে। এই সায়রা হচ্ছে বিভিন্ন ইভেন্টের ওয়েডিং প্ল্যানার। পরশ নামে সে ছেলেটি তখন সায়রাকে জিজ্ঞাসা করে, 2 ঘন্টা ধরে কি কনের দরজা খুলতে পারলো না, আর তুমি এসে কিভাবে কনেকে রাজি করালে। সায়রা তখন বলে, তাকে বলেছি দরজা খুলো, ফটোগ্রাফার চলে যাচ্ছে। সেই সাথে সায়রা এটাও জানায়, কয়েকদিন তার ফেসবুক প্রোফাইল ঘেটে এটা শেয়ার হয়েছি মেয়েটি ছবি তুলতে খুব পছন্দ করে, তাই মেয়েটাকে ফটোগ্রাফারের কথা বলে দরজা খুলিয়েছি। এই বলে তারা তখন হাসাহাসি করতে থাকে। তারপর আমরা দেখি কনে তার লেহেঙ্গা নিয়ে কান্নাকাটি করছে, কারণ এতে নাকি তাকে মোটা লাগছে। সেখানে সায়রা কনের ড্রেস দেখে মনে মনে বলে, আহ, পারফেক্ট পাচ্ছি, এটা সবাই হতে পারে না। এটা হতে পারে সেই যার থাকবে পারফেক্ট স্কিন, পারফেক্ট হাইট, পারফেক্ট বডি। অর্থাৎ 36-24-36, বুকের মাপ 36 ইঞ্চি, কোমর 24 ইঞ্চি, আর নিতম্ব 36 ইঞ্চি। এটাই হচ্ছে সমাজের মানুষের সেট করা পারফেক্ট বডি স্কিন। এর থেকে বেশি হলেই পাত্রী হয়ে যায় সবার অপছন্দের। যাই হোক, এই সায়রা তখন অনুশোচনা করে বলে, আমি সায়রা বিনতে সায়ের, বয়স 26, উচ্চতা 5'9", আর ওজন 120 কেজি। স্বাভাবিকের থেকে মোটা হওয়ায় এই সায়রাকে একটু আলাদাভাবে বেড়ে উঠতে হয়েছে। তাই বাকি বান্ধবীরা যখন প্রেম নিয়ে ব্যস্ত ছিল, তখন তাকে ডায়েট না করা নিয়ে নানান কথা শুনতে হয়েছে। তাই সে বড় হয়েও একটু আলাদাভাবে ব্যস্ত জীবন পার করছে। চাকরির পাশাপাশি বাকিটা সময় সে বিভিন্ন সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করে। একদিন তার ফেসবুক পেজে তাহসিন নামে একজন টেক্সট করে আর বলে, আপনার পেজের কাজগুলো দেখে খুব ভালো লেগেছে, আমি একটা কাস্টমাইজ অর্ডার প্রেস করতে চাই। স্যারা তখন বলে, হ্যাঁ অবশ্যই। তাহসির তখন বলে, রেফারেন্স পিকচার পাঠালে হবে। স্যারা তখন বলে, তাহলে তো ভালোই হয়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই তাহসির এবং তার বন্ধু নীরব ফুটবল প্র্যাকটিস করতে করতে গল্প করছে। তারপর তাহসির সায়রাকে কল দিয়ে বোঝাতে চায় সে মূলত কি ধরনের গিফট বক্স নিতে চাচ্ছে। তখন সায়রা তার ফোন নাম্বার দেয়। এরপর বন্ধু নীরব চলে গেলে তাহসির সায়রাকে ফোন করে আর বলে, আমি একটা প্রপোজাল বক্স নিতে চাচ্ছিলাম, সেটা দিয়ে আমি আমার এক বান্ধবীকে প্রপোজ করব। তখন তাহসির তাকে বুঝিয়ে দেয় কিভাবে সে বক্সটা বানাবে। অর্ডার করার 2 দিন পর তাহসির আবারও সায়রাকে কল দেয়, কিন্তু সায়রা তখন ব্যস্ত ছিল, তাই বারবার কল কেটে দেয়। তবুও তাহসির কল দিতে থাকলে সায়রা রেগে যায় আর বলে, আপনি অর্ডার করেছেন মাত্র 2 দিন হলো, বারবার কল কেটে দিচ্ছি, বুঝে না ব্যস্ত আছি, আমার পেজে অনেকগুলো অর্ডার আছে, তাছাড়া আমি একটা ফুল টাইম জবও করি, তাই আমি বলে দিয়েছিলাম 2 সপ্তাহ সময় লাগবে। আপনার যদি আর্জেন্ট দরকার হয় আপনি অন্য জায়গা থেকে করে নিতে পারেন। তাহসির তখন বলে, আমি তো শুধু আপডেট জানার জন্য কল দিছি, আর কাজটা আমি আপনাকে দিয়ে করাবো, আপনি আপনার মতো করেই করুন। এই বলে তাহসির কল কেটে দেয়। পরের দিন আবারও তাহসির সায়রাকে মেসেজ করে সরি বলে আর বলে, ভুলটা আমারই ছিল, আমি আপনাকে শুধু শুধু বারবার কল দিচ্ছিলাম। তখন সায়রা বলে, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, এজন্য দুঃখিত। আমি চেষ্টা করব এই সপ্তাহের মধ্যেই আপনার বক্সটা রেডি করার জন্য। তারপর সায়রা তাহসিরের দেওয়া সেই কাজটা শুরু করে। এভাবে তাদের মধ্যে কথা হতে থাকে। এই বক্সটার ব্যাপারে কথা বলতে বলতে তাহসির আর সায়রার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর সায়রা বক্স রেডি করে তাহসিরের কাছে কল দিয়ে অ্যাড্রেস চায়।
তখন তাওসির বলে, ও সরি, আমি তো ঢাকার বাইরে, আমার বন্ধুর অ্যাড্রেস দিচ্ছি, সেখানে ডেলিভারি করে দেন। তারপর সায়রা সেই অ্যাড্রেসে পার্সেলটি ডেলিভারি করে দেয়। এরপর তাওসির ঢাকায় এসে বক্সটা রিসিভ করে তার সে বান্ধবীকে প্রপোজ করে। কিন্তু দুঃখের বিষয় হলো সে তাওসিরকে রিজেক্ট করে দেয়। প্রেমে ব্যর্থ হয়ে তাওসির একেবারে ভেঙে পড়ে। সে দুঃখে কষ্টে দিন পার করতে থাকে। আর সে প্রপোজাল বক্সটা সায়রার কাছে ব্যাগ পাঠিয়ে দেয়। কিন্তু সায়রা বক্সটা ডাকতে চাচ্ছিল না। তাই তাওসির বলে সে যেহেতু বক্সটা খুব যত্ন করে বানিয়েছে আর বক্সটা তো এখন দেওয়ার মতো তেমন কেউ নেই, তাই সায়রাকেই ডাকতে বলে। সায়রা ডাকতে না চাইলেও তাওসিরের জোরাজুরিতে সে রেখে দেয়। তাওসির যেহেতু অনেক কষ্টের ভেতর ছিল, তাই সায়রার তার জন্য একটু খারাপ লাগে। সে তাওসিরকে সান্ত্বনা দেয়। আর তাওসির সায়রার সাথে সবকিছু শেয়ার করতে চাইতো। আর তাই সায়রাও তাওসিরকে টেক কেয়ার করতে শুরু করে। আর এভাবেই তাদের সম্পর্কটা আপনি থেকে তুমিতে চলে আসে। তবে সায়রা পুরোপুরি চাচ্ছিল তাদের এই সম্পর্কটা বন্ধুত্বের ভেতরই সীমাবদ্ধ রাখবে। কিন্তু তাওসির ধীরে ধীরে সায়রার ওপর আটকে যেতে থাকে। তবে সোশ্যাল মিডিয়ার কোথাও সায়রা নিজের কোনো ছবি ছিল না, এমনকি তার ফেসবুক প্রোফাইলও ছিল না। আর তাওসির তাকে ভিডিও কলেও দেখেনি, এমনকি কোনো ছবিতেও না। তাই বন্ধু নীরব বারবার তাওসিরকে বলতে থাকে, হয়তো ওটা কোনো ফ্যাক আইডি। এমনও তো হতে পারে লোকটা পুরুষও না, মহিলাও না, একটা হিজলা। নইলে কেন সে নিজেকে লুকিয়ে রাখবে? বন্ধুর এমন কথা শুনে তাওসির সায়রাকে বারবার দেখা করার জন্য বলতে থাকে, কিন্তু সায়রা দেখা করতেও চায় না। এইভাবে তাদের সম্পর্কের 3 মাস অতিবাহিত হয়ে যায়। বলতে গেলে তাওসির একেবারে সায়রার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এরই মধ্যে তাওসিরের জন্মদিন চলে আসে। সায়রার সাথে যেহেতু তার একটা সম্পর্ক হয়েছে, তাই তাওসির চাচ্ছিল সে যেন তার জন্মদিনটা সায়রার সাথে উপভোগ করতে পারে। কিন্তু সায়রার মনে ভয় কাজ করছিল, হয়তো তাকে দেখার পর তাওসিরের ভালো লাগবে না, তার প্রতি কোনো ভালোবাসাও থাকবে না। কারণ ছোট থেকেই মোটা বলে সবাই তাকে উপহাস করত। এই জন্য সে চিন্তা করে সে দেখা করবে না। এদিকে তাওসির খুব করে রিকোয়েস্ট করতে থাকে। তাই সায়রা এক প্রকার বাধ্য হয়ে রাজি হয়ে যায়। কিন্তু যাওয়ার সময় সায়রা খুব নার্ভাস ফিল করে। সে ভাবতে থাকে যদি তাওসির তাকে দেখেই চলে যায়, তাহলে তাদের এই সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তাই সায়রা চিন্তা করতে থাকে। এজন্য যাওয়ার সময় সায়রার বান্ধবী তামান্না তাকে বোঝাতে থাকে, যেহেতু ছেলেটি ফোনে কথা বলতে বলতে সায়রার উপর অনেক ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে, তাই হয়তো ছেলেটি সায়রাকে প্রত্যাখ্যান করবে না। এরপর সায়রা তাওসিরের সাথে দেখা করে। সায়রা তাওসিরের জন্য নিজের হাতে বানানো একটা কেক আর কিছু গিফট নিয়ে আসে। তবে সায়রা যে ভয়টা পাচ্ছিল যে তাওসির তাকে রিজেক্ট করে দেবে, সেটা একদমই হয় না। তাওসির তার সাথে খুব ভালো ব্যবহার করে। তাওসির সায়রাকে নিয়ে খুব সুন্দর করে তার জন্মদিনটা সেলিব্রেট করে এবং তাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করে। সায়রা তাওসিরের এত সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে যায়। সেও তখন তাওসিরকে ভালোবেসে ফেলে। সারাটা দিন খুব সুন্দর করে কাটিয়ে তাওসির সায়রাকে তার বাসার সামনে নামিয়ে দেয়। বাসায় ফিরে সায়রা তাওসিরকে খুব মিস করতে থাকে, কারণ সে সবসময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখত। কখনোই সে মন খুলে কারোর সাথে সময় কাটায়নি। সবসময় সে কর্মব্যস্ততা নিয়েই থাকত। আর আজ তাহসির তাকে এত সুন্দর একটা দিন উপহার দিল এবং তাহসিরও আজকে তাকে অনেক স্পেশাল ফিল করিয়েছে। তো সারাটা দিন অনেক ঘোরাঘুরির পর সায়রা রাতে অনেক টায়ার্ড হয়ে পড়ে, তাই সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তবে ঘুমানোর আগে সে তাওসিরকে একবার কলও দিয়েছিল, কিন্তু তাওসির রিসিভ করেনি। পরের দিন সকালে উঠে সায়রা দেখে তাওসির কোনো কল করেনি এবং কোনো মেসেজও করেনি। সায়রা অবাক হয়ে কল দিতে গিয়ে দেখে তাওসিরের ফোন বন্ধ, এমনকি ফেসবুক আইডিটাও ডিঅ্যাক্টিভ করে রেখেছে। আর এতে সায়রা পুরোপুরি হতাশ হয়ে পড়ে। সে অফিসে এসে কোনো কাজে মন বসাতে পারে না, তাই তার বান্ধবীর ফোন থেকে তাওসিরকে কল করে এবং দেখে সত্যি তাওসিরের ফোন বন্ধ। সায়রা তখন ভাবে তাওসির হয়তো তাকে পছন্দ করেনি, এই জন্য সে সায়রার সাথে আর কন্ট্যাক্ট করতে চায় না, তাই হয়তো সবকিছু ডিঅ্যাক্টিভ করে রেখেছে। সায়রার তখন অনেক খারাপ লাগে এবং সে শেষবারের মতো একবার তাওসিরের সাথে কথা বলতে চায়, কিন্তু তার তো কোনো সুযোগ নেই। তাই সে রাগে ক্ষোভে পুরো বাড়ি ভাঙচুর করতে থাকে আর খুব আপসেট হয়ে পড়ে। তখন তার বান্ধবী তামান্না তাকে একটা বুদ্ধি দেয়। সায়রা তাহসিরের পার্সেলটা তার যে বন্ধু নীরবের ঠিকানায় পাঠিয়েছিল তার সাথে যোগাযোগ করতে বলে। সায়রা তখন নীরবকে কল করে আর তাহসিরের কথা জানতে চায়, কিন্তু নীরব তাকে যেটা বলে সেটা শুনে সায়রার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কারণ নীরব জানায় তাহসিরের নাকি ক্যান্সার হয়েছে। যেদিন তারা দেখা করেছিল ওই দিন রাতেই নাকি তাহসির অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তারপর তার বাবা মা চিকিৎসার জন্য তাকে চেন্নাই নিয়ে গেছে। সায়রা এই কথা শুনে একেবারেই ভেঙে পড়ে, কারণ তার বাবাও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। আর এত বছর পর সে একটা ছেলেকে এত করে ভালোবাসলো, আর সেও আক্রান্ত হইল এই মরণবিধি ক্যান্সারে। সায়রা তখন নিজেকেই অশুভ মনে করে। সে ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে থাকে এবং খুবই আফসোসের মধ্য দিয়ে নিজের দিন পার করতে থাকে। এরই মধ্যে একদিন হঠাৎ নীরব তাকে কল করে আর বলে তাওসির আর জীবিত নেই, সে মারা গেছে।
সায়রার তখন আর কিছুই বলার থাকে না, সে একদম নিস্তব্ধ হয়ে যায়। পরের দিন নীরব সায়রাকে তাওসিরের কবরের কাছে নিয়ে যায়। সায়রা তখন কি করবে কোনো কিছুই বুঝতে পারে না, তাই সে তার এই দুর্ভাগা কপালকে মেনে নেয় আর দুঃখে কষ্টে দিন পার করে। এরপর সিন শিফট হয় 4 বছর পর। সেখানে আমরা সায়রাকে একদম নতুনভাবে দেখতে পাই। সে তার মেধার প্রতিভাকে কাজে লাগিয়ে অক্লান্ত পরিশ্রম করে এখন সে অনেক বড় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক হয়ে গেছে। বিশেষ করে ওয়েডিং প্ল্যানার হিসেবে সে হয়ে গেছে খুবই জনপ্রিয়, তাই সে অনেক বড় বড় ইভেন্ট অ্যারেঞ্জ করে। আর তার একটা নিয়মিত ক্লায়েন্ট হলো রহমান সাহেব, যে খুবই ধনী একজন মানুষ। রহমান সাহেবের বড় মেয়ের বিয়ের ইভেন্টও সাইরে অ্যারেঞ্জ করেছিল, যেটা সে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছিল। তাই সে চায় তার ছোট মেয়ে প্রিয়ন্তীর বিয়েটাও সাইরে অ্যারেঞ্জ করুক। প্রিয়ন্তী হলো বড়লোক বাপের আদরের মেয়ে। সে পড়াশোনা করেছে অস্ট্রেলিয়া। সেখানে তার একটা ছেলের সাথে প্রেম হয়েছে, তার সাথে বিয়ে হবে। আর তার বিয়ের আয়োজনটা হবে খুবই জাঁকজমকপূর্ণ। প্রিয়ন্তী তার বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড, তার অনেক প্ল্যান। বিয়েটা হবে একটা রিসোর্টে, সেখানে তার সকল আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব আসবে। তারা কয়েকদিন থাকবে এবং খুব মজা করে তারা বিয়েটা শেষ করবে। তাই প্রিয়ন্তী তার সব প্ল্যান সায়রার কাছে আলোচনা করে। তবে প্রিয়ন্তীর এই বিয়েতে যে 3 দিন দরকার, তার আগে সায়রা অন্য আরেকটা প্রোগ্রাম নিয়ে খুবই ব্যস্ত থাকবে। তাই সে এই বিয়ের সম্পূর্ণ প্ল্যানটা করে দিলেও আয়োজন করার দায়িত্ব দেয় তার কলিগ পলাশকে। আর হলুদের দিন সায়রা এসে জয়েন করবে বলে কথা দেয়। আর সায়রা করা প্ল্যান মোতাবেক প্রিয়ন্তীর বিয়ের সব আয়োজন করা হচ্ছিল। হলুদ, বিয়ে, রিসেপশন সব প্রোগ্রামই ছিল এই 3 দিনের। তাই প্ল্যান মোতাবেক সবাই সে রিসোর্টে আসা শুরু করে। হলুদের দিন সকালবেলা সায়রা সেখানে এসে উপস্থিত হয়। সেখানে আমরা নাফিস নামের একজন তরুণ ফটোগ্রাফারকে দেখতে পাই, যার দায়িত্ব ছিল এই পুরো বিয়ের অনুষ্ঠানটা ক্যাপচার করার। সেখানে সায়রা ঢোকার সাথে সাথে নাফিস সায়রার কিছু ছবি তোলে। এখানে নাফিসের কথা শুনে আমরা বুঝতে পারি সে সায়রাকে মনে মনে অনেক পছন্দ করে। তবে সায়রার এসবের মধ্যে কোনো মন নেই, সে সবসময় তার কর্ম নিয়েই ব্যস্ত থাকে। আর এই পিয়ন্তি ছিল বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড। সে তার ভালোবাসার প্রিয় মানুষকে বিয়ে করছে, এটা ভাবতেই সে খুব খুশি হয়। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে বরপক্ষ চলে আসে। সবাই খুব আনন্দের সাথে বরকে রিসিভ করে আনে। তবে সায়রা এখানে প্রিয়ন্তীর বরকে দেখে পুরাই চমকে যায়, কারণ এই বর আর কেউ না, সে হচ্ছে সায়রার সেই মারা যাওয়া প্রেমিক তাহসির। বিয়ে বাড়িতে সবাই যখন আনন্দ উল্লাস করছিল, তখন সায়রা একদম পাথর হয়ে যায়। বিগত 4 বছর সে যে মানুষটার স্মৃতি নিয়ে বেঁচে আছে, সেই মানুষটা তাকে ঠকিয়েছে। যে মানুষটার জন্য আজও সে বিয়ে করেনি, যে মানুষটাকে ভালোবেসে আজও সে কার সাথে সম্পর্ক তো দূরের কথা, নিজের সংসারের কথা কল্পনাও করেনি, সেই মানুষটা তার সাথে বেইমানি করেছে। যে মানুষটার মৃত্যুর কথা শুনে সে এতগুলো দিন আফসোস করে বেড়াচ্ছে, সেই মানুষটা মৃত্যুর মতো এত কঠিন বিষয় নিয়ে মজা করেছে। সায়রা তখন কি করবে কোনো কিছু বুঝতে পারে না। তাই সায়রা তার পুরো বিষয়টা বান্ধবী তামান্নার কাছে শেয়ার করে। তামান্না তখন বলে এখন তার উচিত প্রোগ্রামের সব বাদ দিয়ে তাওসির যে একটা প্রতারক সেটা সবার সামনে রিভিল করে দেওয়া। কিন্তু সায়রা চিন্তা করে, এখন যদি সে এই প্রোগ্রামটা বাদ দিয়ে দেয় তাহলে সেটা তার ক্যারিয়ারের জন্য খুব খারাপ হবে। সেই সাথে সে চাচ্ছিল না তার জন্য তাহসিরের বিয়েটা ভেঙে যাক, বরং সে সবকিছুর জন্য নিজেকে দায়ী করে। তাই সায়রা নিজের ভেতরে চাপা কষ্ট রেখে স্বাভাবিকভাবেই প্ল্যান মতো কাজ করতে থাকে। কিন্তু সায়রাকে দেখে তাহসির অনেক ভয় পেতে থাকে। সে ভাবতে থাকে কখন হয়তো সায়রা সবকিছু বলে দেবে। তখন আমাদেরকে 4 বছর আগের সেই সময়টা দেখানো হয়, যখন সায়রা তাহসিরের সাথে প্রথম দেখা করেছিল। তখন সায়রার শারীরিক গঠন দেখে তাওসিরের খুব একটা ভালো লাগেনি। তাই তাওসির সিদ্ধান্ত নিয়েছিল সে আর সায়রার সাথে কোনো যোগাযোগ রাখবে না। এই জন্য সে তার বন্ধুর কথা মতো ক্যান্সারে মারা যাওয়ার মতো মিথ্যে নাটক সাজায় আর তার ফোন বন্ধ করে দেয় এবং ফেসবুকও ডিঅ্যাক্টিভ করে দেয়। এরপর তাওসির পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া চলে যায় আর সেখানেই প্রিয়ন্তীর সাথে তার প্রেম হয়। এখানে প্রিয়ন্তী তাওসিরকে নিয়ে খুবই এক্সাইটেড ছিল এবং তাওসিরের সাথে মজা করছিল। সায়রা প্রিয়ন্তীকে ফোন করলে সে তাওসিরের সাথে সায়রার পরিচয় ঘটিয়ে দেয়। সায়রা মুখ বুঝে সবকিছু সহ্য করে, তবু সে তাহসিরের মুখোশ উন্মোচন করে না। তবে এখানে তাহসির প্রিয়ন্তীর সাথে সায়রার ঘনিষ্ঠ সম্পর্ক দেখে, যা দেখে তাহসির ভয় পেয়ে যায়। সে ভাবে যদি সায়রা প্রিয়ন্তীকে সবকিছু বলে দেয় তাহলে তো তাদের বিয়েটা ভেঙে যাবে। এখন যেভাবেই হোক সায়রাকে এই অনুষ্ঠান থেকে সরাতে হবে, না হলে সায়রা থাকলে তাহসির বিপদে পড়ে যেতে পারে। তাই নীরব আর তাহসির মিলে একটা প্ল্যান করে যে হলুদের আগের দিন তারা কারেন্টের সব তার একটু পরপর কেটে রাখবে, যাতে করে পুরো অনুষ্ঠানে বিদ্যুৎ চলে যায়। এতে প্রিয়ন্তীর পরিবার সায়রার ওপর রাগ করে এই অনুষ্ঠান থেকে তাকে বের করে দেবে। সেদিন দুই বন্ধু রাতের আধারে কারেন্টের সব লাইন কেটে দেয়। পরদিন সন্ধ্যায় যখন ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা আলো জ্বালাতে যায়, তখন দেখে কারেন্টের সব তার কাটা
আর এখানেই বিপত্তি বেঁচে যায়। অনুষ্ঠানের সকল লোকেরই কমপ্লেন করতে থাকে, আর কারেন্টের এত বেশি তার কাটা যে ঠিক করতে গেলে 1 ঘন্টার বেশি সময় লাগবে। তাই তারা খুব টেনশনে পড়ে যায়। আর তখন সায়রা অনেক ভেবে একটা বুদ্ধি বের করে এবং সে পুরো মাঠে অনেকগুলো মশাল হাতে আগুন জ্বালিয়ে দেয় আর স্টেজের ওপর অনেকগুলো মোমবাতি চালায়। এতে পুরো মাঠ জুড়ে একটা আলোর পরিবেশ তৈরি হয়, যেটা সবাই খুব পছন্দ করে। তবে সমস্যা তৈরি হয় তখন যখন সবাই গান চালাতে বলে, কারণ কারেন্টের লাইন ছাড়া তো আর গান চালানো সম্ভব না। তখন সে ফটোগ্রাফার নাফিস এসে গিটার হাতে গান গাওয়া শুরু করে, আর তার গানের তালে প্রিয়ন্তী সহ সবাই নাচতে থাকে। তবে এর মধ্যেই কাঁটা তারগুলো ঠিক করে ফেলে এবং কারেন্ট চলে আসে। নাচে গানে খুব সুন্দরভাবে হলুদের অনুষ্ঠানটা শেষ হয়। রাতে তাহসির এবং তার ফ্রেন্ডরা সবাই অনেক লাল পানি খেয়ে মাতাল হয়ে যায়। আর তখন পলাশ বিয়ের ভিডিওর জন্য বিভিন্ন ক্লিপ নিচ্ছিল। তখন নীরব মাতাল হয়ে আবুল তাবুল বলতে থাকে। সে সব সত্যি বলে দেয়। সে বলে ছোট থেকে তাহসির মেইলি ব্যাপারে নানান ঝামেলায় পড়তো, আর এইসব নিগঠিত ব্যাপারে তাহসিরকে নীরবই বাঁচিয়েছে। আর যদি সে না থাকতো তাহলে তাহসিরকে ওই মোটকা সায়রাকে বিয়ে করতে হতো। এই কথা শুনে পলাশ সবাই সেখানে হতভম্ব হয়ে যায়। আর এই ভিডিওটা পলাশ তাদের গ্রুপে দিয়ে দেয়, যেটা দেখে সায়রার গ্রুপের সব মেম্বাররা অনেক রেগে যায়। তারা বলে আত্মসম্মানের জন্য হলেও সায়রার উচিত এই প্রোগ্রাম থেকে বের হয়ে যাওয়া এবং তাহসিরের সব মুখোশ সবার সামনে খুলে দেওয়া। সায়রা অবশ্য ভিডিও দেখার পর আর নিজেকে শান্ত রাখতে পারে না। সে অনেক কান্না করতে করতে বাসায় চলে আসে আর সবকিছু ভাঙচুর করতে থাকে। সে ঠিক করে সে তাওসিরকে এর একটা উচিত শিক্ষা দেবে। পরের দিন সেই প্রপোজাল বক্সটা, যেটা সে 4 বছর আগে তাওসিরের জন্য বানিয়েছিল, সেটা সে তাওসিরের রুমে পাঠিয়ে দেয়। আর সে সাথে পাঠায় কাফনের কাপড় এবং তাওসিরের ফোনে পাঠায় গতরাতের সেই ভিডিওটা, যেটা পলাশ করেছিল। তাওসির যখন দেখে নীরব গতরাতে মাতাল হয়ে এইসব কথাবার্তা বলেছে, তখন সে অনেক ভয় পেয়ে যায়। নীরব তখন তাকে বুদ্ধি দেয় সে যেন সায়রার কাছে ফোন করে মাপ চায়। তাই নীরব আর তাওসির দুইজন মিলে সায়রার কাছে ফোন করে মাপ চায়। সায়রা তখন তাদেরকে বলে বিয়ের কাপড় বাদ দিয়ে কাফনের কাপড় পরে নিতে, কারণ এইবার যা হবে সব সামনাসামনি। প্রিয়ন্তী অবশ্য এসবের কোনো কিছু জানতো না। সে তার মতো করে আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছে। তবে গতকাল রাতে তাহসির মদ খাওয়ায় প্রিয়ন্তী তার উপর খুব করে রেখে যায়। প্রিয়ন্তীর রাগ দেখে তাহসির একটু ভয় পায়। সে ভাবে প্রিয়ন্তী এখনই এমন করছে, যখন সে সায়রার ব্যাপারে জানতে পারবে তখন সে কেমন করবে। পরের দিন বিয়ের অনুষ্ঠানে সায়রা আসলে সেখানে তাহসির তার কাছে খুব করে মাপ চায়। তবে সায়রা তার কোনো কথাই পাত্তা দেয় না। অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে সায়রা একটা ভিডিও সবার সামনে তুলে ধরতে চায়। তাওসিরের তো এটা শুনে ভয়ে পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়। আর সে ভিডিওতে যখনই নীরবের মাতাল হয়ে আবুল তাবুল বলাটা সামনে আসে, তখনই তাওসির যায় যায় অবস্থা। কিন্তু তখন দেখা যায় নীরবের বলা সেই অংশটুকু সায়রা কেটে দিয়েছে। অর্থাৎ তাওসিরকে অপমান করার সুযোগ থাকা সত্ত্বেও সায়রা তাকে কিছুই করেনি। আর এতে তাওসির একটু হাঁপ ছেড়ে বাঁচে। তারপর খুব আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠানটা শুরু হয়। কাজী প্রিয়ন্তীকে কবুল বলতে বললে সে এক বাক্যে কবুল বলে দেয়। তবে যখন তাওসিরকে কবুল বলতে বলা হয়, তখন তাওসির চুপ করেছিল। আসলে সবকিছুতে তাওসির অনেক বড় একটা আঘাত পেয়েছে। সে একটা সময় স্যারের সাথে কথা বলতে বলতে তাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু তাকে সরাসরি দেখার পর তার মোটা স্বাস্থ্য দেখে স্যারাকে মাঝপথে ফেলে রেখে সে চলে গেছে। তারপর সে বিদেশে গিয়ে পড়াশোনা করে নতুন প্রেম করেছে, লাইফ সেটেল করেছে। কিন্তু আজ দেশে এসে সে যখন স্যারের মুখোমুখি হয়, তখন সে মনে করেছিল সায়রা হয়তো আজ তার প্রতিশোধ নেবে। কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও সে আজও কোনো প্রতিশোধ নিল না। অথচ তাহসির এই সায়রার সাথে প্রতারণা করেছে। তাহসিরের ভেতর তখন অনুতপ্ত বোধ কাজ করে। সে মনে করে যে প্রিয়ন্তীর সাথে সে বাকিটা জীবন কাটাবে, তার সাথে এই বৈবাহিক সম্পর্কটা এমন মিথ্যে দিয়ে শুরু করাটা একদমই ঠিক হবে না। তাই সে সবার সামনে সবকিছু সত্যি বলে দেয়। তার মুখ থেকে সব বেইমানির কথা শুনে প্রিয়ন্তী খুব রেগে যায়। দুই পক্ষের লোকদের মধ্যে অনেক গন্ডগোল সৃষ্টি হয়। তখন তাহসিরের মা বলে তার ছেলে হয়তো ভুল করেছে, কিন্তু সে তো সবকিছু বলে দিয়েছে। তাছাড়া সায়রাও মাফ করে দিয়েছে। কিন্তু তারপরও মেয়ের মা এই বিয়েতে আর মত দিতে চায় না। প্রিয়ন্তী তখন বলতে থাকে সেদিন সায়রা আপু মোটা দেখে তাহসির পালিয়ে গিয়েছিল। আজ হয়তো আমার সৌন্দর্য আছে, কিন্তু সেটা তো পরে নাও থাকতে পারে। আমারও তো ওজন বেড়ে যেতে পারে। তাহলে আমিও যখন মোটা হয়ে যাব, তখন কি তাওসির আমাকে ছেড়ে চলে যাবে? তখন তাওসির প্রিয়ন্তীকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যখন সায়রার সাথে তার সম্পর্ক হয়েছিল তখন তার বয়স অনেক কম ছিল, সে এত কিছু বুঝতো না।
কিন্তু এখন তার বয়স হয়েছে, বাস্তবতাকে সে বুঝতে শিখেছে। সে প্রমিস করে সে কখনোই প্রিয়ন্তীকে ছেড়ে যাবে না। তখন প্রিয়ন্তী বিয়েতে রাজি হয়। সায়রা তখন খুশি হয় যে তাওসির এখন সবকিছুই বুঝতে শিখেছে। তো যাই হোক, তারপর তাওসির আর প্রিয়ন্তীর বিয়ে সম্পন্ন হয়। এদিকে সায়রাও কিছুটা খুশি হয়, কারণ সে এই 4 বছর যে তাওসিরের কথা ভেবে আর কোনো সম্পর্ক জড়ায়নি, আজ সেই তাওসির তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। আর সায়রাও যেহেতু এখন সবকিছু জেনে গেছে, তাই সে ভাবে তার এই জীবনটাকে আর একবার সুযোগ দেবে। তাই সায়রা সেই ফটোগ্রাফার নাফিসের সাথে দেখা করে, যে ফটোগ্রাফার সায়রাকে পছন্দ করত। আর এখান থেকে শুরু হয় তাদের প্রেম কাহিনী। তো এই সুন্দর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সত্যি বলতে এই মুভিটা আমার কাছে দুর্দান্ত লেগেছে, কারণ এই মুভিতে চরম একটা বাস্তবতা দেখানো হয়েছে। আমাদের এই সমাজে মোটা মেয়েদেরকে নিয়ে নানা ধরনের নেগেটিভ মতবাদ করা হয়, তাদেরকে সবসময় কুনজরে দেখা হয়, যার জন্য এই মেয়েগুলো নিজেকে নিয়ে এতটাই হীনমানসিকতা থাকে, তা তাদের আত্মীয়দের বাড়িতে পর্যন্ত যেতে চায় না। তাই যে যেমন আছে তাকে তেমনভাবে জীবনটা উপভোগ করতে দিন। জীবনটা কয়দিনের, অন্যকে নিয়ে সমালোচনা বাদ দিন। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রিয় মানুষকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।